আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর এখনকার সংবাদে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের 7 উইকেটের জয়। অভিষেক ম্যাচে রুবাইয়া ঝিলিকের হাফ সেঞ্চুরি। রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে চাঁদাবাজি কমানো যাচ্ছে না বললেন অর্থ উপদেষ্টা। পণ্যমূল্য আরও বৃদ্ধির আশঙ্কা। শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান, জানালেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি। দলের মহাসচিবের পক্ষ থেকে আসতে পারে দিনক্ষণের ঘোষণা। গাজামুখী ত্রাণবাহী নৌবহর ফ্লটিলার একটি বাদে সব জাহাজ জব্দ করেছে ইসরায়েল। গ্রেটা থুনবার্গ সহ মানবাধিকার কর্মীদের ফেরত পাঠানো হবে ইউরোপে। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার শেষে প্রতিমা বিসর্জন, মন্ত্রপাঠ এবং সিঁদুর খেলায় দেবীকে বিদায়। এবং রাজধানী পরিবেশ প্রতিবেশ পুনরুদ্ধারে সচেতনতা ঐক্যবদ্ধ উদ্যোগের পাশাপাশি পরিবেশ বান্ধব প্রযুক্তি নিশ্চিতের আহ্বান। নিকেতনে সবুজায়ন কর্মসূচি। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে নিয়ে যাচ্ছে বিস্তারিত আয়োজনে। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকায় চাঁদাবাজি কমানো যাচ্ছে না। আর চাঁদাবাজির কারণে পণ্যমূল্য বাড়ছে। একই ব্যক্তি রাজনীতি ও ব্যবসার সাথে জড়িত হওয়ায় নিয়ন্ত্রণও করা যাচ্ছে না। সরকার পরিবর্তনের পর চাঁদাবাজি বেড়েছে বলেও জানান উপদেষ্টা। চ্যানেল আইকে উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচনে সাধারণ মানুষের হাতে টাকা আসবে, তখন জিনিসের দাম আরও বাড়তে পারে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। চড়া দামের কারণে নিত্যপণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তের মানুষদের। দীর্ঘদিন পুষ্টিকর খাবারে নজর নেই বহু পরিবারে। বিবিএস এর তথ্য অনুযায়ী 2024-25 অর্থবছরে গড় মূল্যস্ফীতি ছিল 10.03%। বাজার ব্যবস্থাপনা নয়, এই অবস্থার জন্য সিন্ডিকেট রাজনীতি ও চাঁদাবাজিকে দায়ী করলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। গত বছর 5ই আগস্টে সরকার পরিবর্তনের পর চাঁদাবাজি বেড়েছে বলেও জানান উপদেষ্টা। যে এমপি, সে ব্যাংকের মালিক, সে ইন্ডাস্ট্রির মালিক, সে টিভি চ্যানেলের মালিক, নিউজ পেপারের মালিক, চাঁদাবাজিতে সবসময় সমঝোতা হয়। আপনি ওই ঐক্যমত হইতে দেরি লাগে ওই জায়গায় পলিটিক্যাল, কিন্তু চাঁদাবাজির ব্যাপারে যে বললেন না ভাগাভাগি হয়, চাঁদাবাজির প্রকোপ সেটা খুব কমেছে না, কমে নাই। বরং যেহেতু এখন অনেক রকম ইন্টারেস্ট, কারণ আমার মনে হয় কিছুটা প্রকোপটা একটু বেড়ে গেছে। আগে 1 টাকা হলেও তো এখন 1.5 টাকা লাগবে। সংসদ নির্বাচনের আগে মুদ্রাস্ফীতি হলে জিনিসপত্রের দাম আরও বাড়বে। ইলেকশনে বাজারে গঞ্জে অনেক টাকা ফ্লো করবে, কারণ চা নাস্তা তো খাবে না, এখন 7 আপ খাবে, চিকেন ফ্রাই খাবে, কারণ এখন তো আগে ওইটাতে ডেফিনেটলি বাজে। এটা একদিকে খারাপ না, তবে এই সাথে তাল মিলাতে হবে সাপ্লাইটা ইনশিওর করা। যদি সাপ্লাইটা ইনশিওর করতে পারে, জিনিসপত্র একটু বাড়তে পারে, লোকজন অ্যাটলিস্ট কিছুটা স্বস্তি পাবে। চেষ্টা করেও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারেননি জানিয়ে উপদেষ্টা বলেন, আগামী বছর জুনের মধ্যে মূল্যস্ফীতি 7% নেমে আসবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 9 দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন। সকাল 9টায় প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যুক্তরাষ্ট্র সফরের সময় 26শে সেপ্টেম্বর ডক্টর ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে ভাষণ দেন। এরপর 30শে সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে মিয়ানমারের রোহিঙ্গা, মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনে উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন। এর আগে 29শে সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুটেরেসের সঙ্গেও তার বৈঠক হয়। একই দিনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যানে এবং জাতিসংঘের অনুন্নত
স্থলবেষ্টিত ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র বিষয়ক উচ্চ প্রতিনিধি রাবাব ফাতেমা ইউনুসের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা। শীঘ্রই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের মহাসচিবের পক্ষ থেকে দিনক্ষণ ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। সাক্ষাৎকারে চ্যানেল আইকে তিনি জানান, নির্বাচনী প্রস্তুতি অনেকটাই গুছিয়ে এনেছেন তারেক রহমান। আক্তার হোসেনের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে যুক্তরাজ্য থেকে প্রায় ১৯ বছর পর দেশে এসেছিলেন জিয়া পরিবারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। ফিরে গিয়ে এবার ৩ মাস পর আবারও দেশে এসে তিনি জানান, এবার আসার কারণ আগামী নির্বাচন। নিজ এলাকা সিলেটের দক্ষিণ সুরমায় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। বলেছে, তুমি দেশের মানুষের সেবা করো দেশে থেকে, এই জন্য আমার সেই ফুল প্রিপারেশন নিয়েছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে আসছি, তো আমরা তো নির্বাচনের প্রিপারেশন নিয়েই তো কাজ করছি, এবং সব কাজগুলি উনি মোটামুটি গুছিয়ে ফেলেছে। এখন আমরা বিএনপি যেহেতু নির্বাচনে যাবে এবং ফেব্রুয়ারি মাসে নির্বাচনে, মহাসচিব অফিসিয়ালি উনি ঘোষণা দেবেন যে এক্স্যাক্টলি ডে টাইম তারেক রহমান কবে আসবে। আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী সবাই রেড জোনে আছে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনে মনোনয়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের হাইকমান্ড। গ্রিন বলতে কি? গ্রিন বলতে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, এরা উনারই গ্রিন সিগন্যালের ভিতরে আছে। এর বাইরে স্ট্যান্ডিং কমিটি যারা আছে তাদের প্রতি আমাদের একটা রেসপেক্ট রয়েছে, তাদের সাথে কোনো কম্পিটিশন নেই। আর সবাই কিন্তু ডেঞ্জার রেড জোনের ভিতরে আছে। এখানে আপনার এটা বললেও কোনো কাজ হবে না, যে গ্রিন সিগন্যাল, গ্রিন স্ট্যান্ডিং কমিটি ইন্টারভিউ নেবে। মালিক জানান, দেশে আবারও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, জিয়াউর রহমানের উন্নয়ন ও উৎপাদনমুখী রাজনীতির বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তারেক রহমান। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এর জেরে যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফেরা এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা সংবাদ সম্মেলন বর্জন করেছেন সাংবাদিকরা। সকাল 10:45টার দিকে বিমানবন্দরের ভিআইপি ফটকে এই ঘটনা ঘটে। ঘটনা বিষয়ে পরে এনসিপির পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে, যা একই সঙ্গে দুঃখজনক ও নিন্দনীয়। এনসিপির পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে। ফিলিস্তিনিদের জন্য মানবাধিকার কর্মীদের খাদ্য এবং ওষুধবাহী জাহাজের বহর গ্লোবাল সমুদ ফ্লটিলার একটি বাদে সব নৌযান জব্দ করেছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়া হয়েছে। জাহাজে থাকা মানবাধিকার কর্মীদের আটক করে ইসরায়েলের ভূখণ্ডে নেওয়া হয়েছে। সেখান থেকে তাদের ইউরোপে পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের এই পদক্ষেপে বিক্ষোভ হয়েছে বিভিন্ন দেশে। বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করে ত্রাণবাহী জাহাজ জব্দের নিন্দা জানিয়েছে। জাহাজে অবস্থান করা বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলমের পাঠানো ভিডিও চিত্রে সহযোগিতার রিপোর্ট করেছেন পান্থ রহমান। মূলত খাদ্য এবং ওষুধ নিয়ে ফিলিস্তিনের গাজার উদ্দেশ্যে ৪৪টি জাহাজ নিয়ে রওনা হয়েছিলেন বিশ্বের বিভিন্ন দেশের আইনজীবী, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও মানবাধিকার কর্মীরা। বুধবার সন্ধ্যার পর ত্রাণবাহী জাহাজগুলোতে প্রবেশ করে ইসরায়েলি নৌবাহিনী আটকে দেয় গ্লোবাল সমুদ ফ্লোটিলার ১৩টি নৌযানের যাত্রা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এই নৌযাত্রাকে উস্কানিমূলক উল্লেখ করে ফ্লোটিলার একটি অংশের নিয়ন্ত্রণ নিয়ে অভিযাত্রীদের ইসরায়েলের আশদাদ বন্দরে নিয়ে যায়। ১৩টি নৌযান আটকে দিলেও বহরের বাকি ৩১টি নৌযান গাজা উপকূলের দিকে যাত্রা অব্যাহত রাখে। এক ভিডিও বার্তায় বাধা অতিক্রম করে গাজার অসহায় মানুষের জন্য ত্রাণ যাত্রা অব্যাহত রাখার ঘোষণা দেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মীরা। এ সময় গান স্লোগানে মুখর করে রাখেন জাহাজে অবস্থান করা মানবাধিকার কর্মীরা। ইসরায়েলের সেনারা আমাদের সহকর্মীদের যাত্রা আটকে দিয়েছে, তবে তারা আমাদের থামাতে পারবে না। আমরা গ্লোবাল সুমুদের সাথে আছি, থাকব।
আমাদের যাত্রা চলবে এবং আমরা আওয়াজ তুলব। এই বহরে শুধুই অতি প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সামগ্রী রয়েছে। এগুলো গাজার অসহায় মানুষের জন্য, কারণ গত 2 বছর গোটা বিশ্ব গাজার বিষয়টি নিয়ে চুপচাপ দেখছে। আমরা তাদের বলতে চাই, তোমরা সহযোগিতা না করলেও আমরা আমাদের কাজ চালিয়ে যাব। আমরা একটা জোয়ার তুলতে চাই, গোটা বিশ্বের কাছে বার্তা দিতে চাই, তোমরা চাইলেই আমাদের দমাতে পারবে না। সমুদ ফ্লোটিলা বহরে থাকা বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম তার ফেসবুক পোস্টে ঘটনার বর্ণনা দেন। জানান, ত্রাণবাহী জাহাজ গাজার দিকে যেন না এগুতে পারে সেজন্য সাবধান করেছে ইসরায়েলি বাহিনী। আমরা সমুদ ফ্লোটিলার শেষ অংশে, এর আগের ফ্লোটিলাগুলি ইতিমধ্যেই গাজার কাছে চলে গেছে। সামনে যেগুলি ছিল সেগুলিকে গত রাতে ইসরায়েলি হানাদাররা আক্রমণ করেছিল, কিন্তু আমরা এখনো সেই জায়গায় পৌঁছাইনি। এ ঘটনায় ইটালি, আর্জেন্টিনা, মেক্সিকো সহ বিভিন্ন দেশে বিক্ষোভ করেছেন মানবাধিকার কর্মী সহ হাজারো মানুষ। চ্যানেল আই। শেষ হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সকালে দর্পণ বিসর্জন ও সিঁদুর খেলার মধ্য দিয়ে দেবীকে বিদায় জানান ভক্তরা। সুলতানা হিমুর রিপোর্ট। অশুভ শক্তি বিনাশে মর্তলোকে এসেছিলেন দেবী দুর্গা। তার এই আগমনে 5 দিন আনন্দে মেতে ওঠেন ভক্তরা। পূজার শেষ দিন বিজয়া দশমীতে ভক্তরা তাই ভিড় করেন মন্দির মণ্ডপে। বৃহস্পতিবার সকালে দশমী বিহিত পূজা আর দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এরপর সিঁদুর খেলায় মেতে ওঠেন সব বয়সী নারীরা। বাংলাদেশের মানুষ যেন সুখ শান্তিতে, ভ্রাতৃত্ব বোধ নিয়ে আমরা যেন সুখ শান্তিতে আনন্দে থাকতে পারি। এতদিন খুবই ভালো কাটলাম পূজা, অনেক ঘোরাঘুরি করলাম। এবছর আশা অনুযায়ী ভালো কেটেছে, সব জায়গায় আমরা নিরাপদভাবেই ঘুরে ফিরে চলতে পেরেছি। এখানে ভালোই লাগলো পূজা দেখে। মার কাছে প্রার্থনা করি সমস্ত দেশ ও জাতির মানুষ শান্তিতে থাকুক, মঙ্গল হোক। পূজার আনুষ্ঠানিকতা শেষে মন্দির মণ্ডপে বেজে ওঠে বিষাদের সুর। চলে দেবী দুর্গাকে বিসর্জনের প্রস্তুতি। গজে চড়ে স্বর্গলোক থেকে মর্তলোকে এসেছিলেন দশভুজা দেবী দুর্গা। ত্রিনয়নী দেবী দুর্গার গমন হবে দোলায়। ভক্তরা প্রত্যাশা করছেন, দেবী দুর্গার গমনের সাথেই দূর হবে সকল বিশ্বব্যাপী অস্থিরতা, প্রতিষ্ঠিত হবে শান্তি সম্প্রীতির বার্তা। পরে বুড়িগঙ্গায় বিসর্জন দেয়া হয় দেবী দুর্গাকে। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় পুলিশ ও র্যাবের পাশাপাশি দায়িত্ব পালন করেছে সেনাবাহিনী। রাজধানী মিরপুরের পল্লবীতে ঝিলপাড়, বাউনিয়াবাদ সহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করে দেখা যায় সনাতন ধর্মাবলম্বীরা বিজয়া দশমী উপলক্ষে নানা আয়োজনে ব্যস্ত ছিলেন। মণ্ডপের দায়িত্বরতরা বলেন, এবার নিরাপত্তা নিয়ে তাদের মাঝে কোনো শঙ্কা ছিল না। নিরাপত্তা বিঘ্নিত হবার মতো কোনো ঘটনা ঘটেনি। ভাষা সৈনিক, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমেদ রফিক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানী বারডেম হাসপাতালে রাত 10:12 তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল 96 বছর। ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী এই কীর্তিমান লেখক শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। পেয়েছেন 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ বহু সম্মাননা। অপরিকল্পিত নগরায়নের বিপরীতে দখল দূষণে ধুঁকতে থাকা রাজধানী পরিবেশ প্রতিবেশ পুনরুদ্ধারে সার্বিক সচেতনতা ও ঐক্যবদ্ধ উদ্যোগে গুরুত্ব আরোপ করেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা বাবু। রাজধানী নিকেতনে সবুজায়ন কর্মসূচিতে যোগ দিয়ে পরিবেশ বান্ধব প্রযুক্তি নিশ্চিতের আহ্বান বিশিষ্টজনদের। মুশাহিদ রনির রিপোর্ট। তিলোত্তমা, ঢাকা। শত শত বছরের অভিযাত্রায় অবকাঠামোগত উন্নয়ন যত হয়েছে, ততই পাল্লা দিয়ে কমেছে জলাভূমি ও সবুজ এলাকা। এর বিপরীতে বেড়েছে দূষণ ও তাপমাত্রা।
এমন বাস্তবতায় রাজধানীর পরিবেশ প্রতিবেশ উন্নয়নে লায়ন্স ক্লাবকে সঙ্গে নিয়ে রাজধানীর নিকেতনে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। নির্ধারিত আলোচনায় নিরাপদ ধরিত্রী বিনির্মাণে সম্প্রীতি ও ঐক্যের আহ্বান সুধীজনদের। উনি যেহেতু গাছ এবং প্রকৃতি নিয়ে কাজ করেন, উনি আমার একজন ফেভারিট পারসন। ওনাদের সহযোগিতায় আমরা আজকে এই অনুষ্ঠানটা করছি। গাছের চেয়ে মানে কোনো বড় উপহার আর কিছুই হতে পারে না। কটবেল, আমলকি, জাম্বুরা, অনেক ধরনের গাছ আছে, কৃষ্ণচূড়া, তারপর নাগেশ্বরী, অনেক রকমের গাছ আমাদেরকে দিয়েছেন এবং গাছগুলি খুবই সুন্দর। উনি রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং আমার এক সেন্সে আমরা সহকর্মী মুক্তিযোদ্ধা হিসেবে। এই যে আজকে বৃক্ষরোপণ কর্মসূচি, এই জন্য এই ক্লাবটিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে যতদিন আমরা বেঁচে আছি আমরা যদি এই কাজটা চালু রাখতে পারি, পৃথিবীর মানুষের জন্য উপকার হবে, পৃথিবীর প্রাণীর জন্য উপকার হবে। একটা গাছ লাগানো মানে কি একটা জীবন আপনি রোপণ করলেন। আমাদের বাবু ভাইয়ের যে অবদান অবিস্মরণীয়। শুভেচ্ছা জানাচ্ছি মুকিত জুমদার ভাইকে, যিনি আমাদেরকে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশেষভাবে সাহায্য করেছেন। ভবিষ্যতের নিরাপদ আবাস নিশ্চিতে পরিবেশ বান্ধব জীবনাচারের পাশাপাশি রাজধানীসহ সারা দেশে ব্যাপক সবুজায়নের আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আমাদের গাছ আছে, আমাদের নদী আছে, আমাদের সমুদ্র আছে। ছোট্ট একটি দেশ, সেই দেশে আমরা জলাশয়ে ভরাট করে ফেলছি, প্রাণীগুলোকে বাসস্থান ছাড়া করছি, মেরে ফেলছি অনেক অকারণে, এবং আমরা গাছ নিধন করছি। এইখান থেকেই কিন্তু ধাক্কাটা আসলো। চিন্তা করলাম কী করে এটাকে অ্যাড্রেস করা যায়। আমি যখন কাজ শুরু করি কারো কাছ থেকে কিন্তু রিয়েল পিকচার পাচ্ছিলাম না। আমাদের দেশে যে ভোদর আছে এইটার উপরে প্রথম প্রোগ্রাম করলো, যেটা হারিয়ে যাচ্ছে। কিন্তু দূষণে জর্জরিত করে দিচ্ছি আমরা। এই মানুষ যত বেশি আমরা আলোচনা করব, যত বেশি আমরা এ নিয়ে কথা বলবো, ততই কিন্তু আমরা এর থেকে উপকৃত হব। এবং আমাদের রেসপন্সিবিলিটি আছে, আমাদের দেশ আমাদেরই ভালো রাখতে হবে। যেই এলাকায় থাকি আমরা, সেই এলাকা ভালো থাকলে দেশটাও ভালো থাকবে, আমরাও ভালো থাকব এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মও ভালো থাকবে। তথ্য বলছে 1992 সালে রাজধানীতে 47% সবুজ থাকলেও অপরিকল্পিত নগরায়ন ও অনিয়ন্ত্রিত প্রকৃতি ধ্বংসে সবুজ ভূমি এখন মাত্র 7%। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। নান্দনিক ও মহিমান্বিতভাবে চলছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 দিনব্যাপী সিরাত আয়োজন। এই উপলক্ষে বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছেন ধানমন্ডি মসজিদের তাকওয়া সোসাইটি। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাধারণ জীবনযাপন ও দর্শন তুলে ধরতে ধানমন্ডির মসজিদ ও তাকওয়া সোসাইটির উদ্যোগে 3 দিনব্যাপী সিরাত অনুষ্ঠান চলছে মসজিদের 3য় ও 4র্থ তলায়। নবীজির মাটির ঘর, দৈনন্দিন তৈজসপত্র, পানি রাখার মশক, খেজুর পাতার ছাউনি, খাট এবং তার প্রিয় খাবারগুলো প্রদর্শন করা হচ্ছে সেখানে। সব বয়সের মানুষের পরিদর্শনে মুখরিত সিরাত আয়োজন। নবীদের ঘর দেখছি, নবীদের রান্নাঘর দেখছি। আমরা সবসময় এগুলো বইয়ে পড়ে এসেছি, শুনে এসেছি, কিন্তু সত্যিকারে যে দেখা এটা আসলে কখনো হয় নাই। আমাদের অনেক ভালো লাগছে। নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা অনেক কাছ থেকে দেখার একটা সুযোগ হয়েছে। আয়োজকরা জানান, সিরাতের মাধ্যমে মুসল্লিরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ জীবনযাপন সম্পর্কে জানতে পারছেন। আমরা তরুণ প্রজন্মদেরকে এবং বাচ্চাদেরকে আহ্বান জানাবো, তারা যেন তাদের মা বাবারা যেন বাচ্চাদেরকে নিয়ে আসে এইখানে আইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কীভাবে থাকতেন, এইটাই আমরা এখানে প্রকাশ করেছি। যিনি মহামানব, যিনি অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী, সেই মহামানব সাধারণ জীবনযাপন দেখলে সত্যিই আমাদের চোখে জল আসে। এছাড়া মহানবী সম্পর্কে বৈচিত্র্যময় বই এবং 3D অ্যানিমেশন ফিল্মের আয়োজন করা হয় সিরাতে। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। ভাষা সৈনিক, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ আহমেদ রফিকের মৃত্যুর খবরে রাজধানী বারডেম হাসপাতালে ভিড় জমিয়েছেন স্বজন ও ভক্তরা। সেখানে আছেন রিয়াজ ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। রিয়াজ, আহমেদ রফিকের জানাজার নামাজ এবং দাফন সম্পর্কে আমাদেরকে যদি কিছু জানাতেন।
বাসার 10:12 সময় ভাষা সংগ্রামী আহমেদ রফিক তিনি মারা গিয়েছেন আইসিইউতে, এবং মারা যাওয়ার 7 মিনিট আগে কিন্তু তিনি কার্ডিয়াক অ্যারেস্ট করেন, এবং সেখানে তাকে সকল প্রচেষ্টার পরেও কিন্তু তাকে বাঁচানো যায়নি এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা এই মুহূর্তে রয়েছি কার্ডিয়াক ইব্রাহিম বারডেমের সামনে, এবং সেখানে আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ পরপরই কিন্তু আসলে তার যেই স্বজন এবং সহকর্মীরা এবং বিশিষ্ট জনেরা তারা কিন্তু এসেছেন এবং তার সম্পর্কে আসলে বলছিলেন। তিনি 1929 সালে ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন এবং তিনি 96 বছর বয়সে আসলে মারা গেলেন। এবং যে বিষয়টি আসলে জানাতে চাই, তার আপনি যেমনটি বলছিলেন যে তার জানাজা কখন, আসলে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়নি তার জানাজা কখন। তবে আমরা যতটুকু জানতে পেরেছি আগামীকাল শহীদ মিনারে তার একটি অনুষ্ঠান করা হতে পারে এবং শেষ শ্রদ্ধা জানাতে পারে সেখানে, এবং এর পরবর্তীতে যেহেতু তার যেই মরদেহটি রয়েছে সেটি কিন্তু আসলে তিনি দান করে গেছেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে। তিনি মূলত ভাষা সংগ্রামীর পাশাপাশি তিনি কিন্তু রবীন্দ্র বিশেষজ্ঞ ছিলেন এবং সাংস্কৃতিক অঙ্গনে কিন্তু তিনি অবদান রেখেছিলেন বলে আমরা জানতে পেরেছি। তো সব মিলে বলতে গেলে এখন এই মুহূর্তে আমরা হাসপাতালের সামনে অবস্থান করছি, পরবর্তী সকল বিষয় আসলে আপনাদের মাধ্যমে দর্শকদের জানিয়ে দিতে পারবো। বাশার, অনেক ধন্যবাদ রিয়াজ। প্রয়োজন হলে আবারও আপনার কাছে আমরা ফিরে আসবো। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে জেনজিদের সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। বুধবার দেশটির আগাদিদের লকলিয়া এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে 2 জন বিক্ষোভকারী নিহত হন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লকলিয়ার একটি পুলিশ স্টেশনে একদল বিক্ষোভকারী অস্ত্র লুটপাটের উদ্দেশ্যে হামলা চালায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী গুলি ও টিয়ার শেল ছুড়লে 2 জন নিহত এবং কয়েকজন আহত হয়। বেকারত্ব দূর, দুর্নীতির দমন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধির দাবিতে গত 28 সেপ্টেম্বর থেকে দেশটির রাজধানী রাবাতে এই বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখনচির পদত্যাগ দাবি করেছেন। এবারে আইসক্রিন সাংস্কৃতিক সংবাদ। ঢাকায় চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খানের বহুল আলোচিত ছবি অন্তরাত্মা এবার দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই ছবিটি সিনেমা হলে মুক্তির পর দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছে। দর্শকদের আগ্রহের কথা বিবেচনা করে ছবিটি আইস্ক্রিনে মুক্তি সিদ্ধান্ত বলে জানিয়েছেন আইস্ক্রিন কর্তৃপক্ষ। লাইলা নওশিনের রিপোর্ট। নিত্য নতুন সিরিজ, জনপ্রিয় সিনেমা আর অসাধারণ সব কন্টেন্টের কারণে ইতোমধ্যেই দর্শকপ্রিয়তা অর্জন করেছে বিনোদনের স্মার্ট দুনিয়া খ্যাত আইস্ক্রিন। বাংলা চলচ্চিত্রকে আরও বৃহৎ পরিসরে দর্শক মহলে পৌঁছে দিতে নিয়মিত জনপ্রিয় সব ছবি যুক্ত হচ্ছে আইস্ক্রিনে। এবার ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান অভিনীত চলচ্চিত্র অন্তরাত্মা মুক্তি পাচ্ছে এই প্ল্যাটফর্মে। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা দর্শনা বণিক। পারিবারিক আবেগ, ভালোবাসা আর সম্পর্কের টানাপোড়েন ঘিরেই গড়ে উঠেছে ছবির কাহিনী। দর্শকদের চাহিদার কথা বিবেচনা করে চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া ছবি অন্তরাত্মা আইস্ক্রিনে আনা হচ্ছে জানিয়েছে এই ওটিটি কর্তৃপক্ষ। তবে এখনও মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। ইতিমধ্যে আইস্ক্রিনে শুরু হয়েছে ছবিটির প্রচারণা। ফার্স্ট লুক পোস্টারের পর গেল সপ্তাহে প্রকাশ করা হয়েছে প্রায় 1 মিনিটের টিজার, যেখানে অ্যাকশন ও প্রেম কাহিনীর দুর্দান্ত এক মিশ্রণ দর্শককে আকৃষ্ট করেছে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের সমস্ত ছবির কাহিনী লিখেছেন প্রযোজক সোহানী হোসেন, চিত্রনাট্য করেছেন ফেরারি ফরহাদ। এছাড়াও অভিনয় করেছেন আল মামুন, SM মহসিন, ঝুনা চৌধুরী, মাসুম বাশার সহ জনপ্রিয় সব অভিনয়শিল্পী। লাইলা নওশিন, চ্যানেল আই। বর্ণাঢ্য আয়োজনে নিউ ইয়র্কে হয়ে গেল গোল্ডেন এইজ লোক উৎসব পথমেলা 2025। 27 সেপ্টেম্বর নিউ ইয়র্কে বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসে এই লোক উৎসব হয়। মেলা কমিটির আহ্বায়ক রাশেদ আহমেদের সভাপতিত্বে অতিথি ছিলেন নিউ ইয়র্ক পুলিশ নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন জাকহাম আব্বাস ও গোল্ডেন এইজ হোম কেয়ার প্রেসিডেন্ট শাহ নেওয়াজ। মেলায় নারী উদ্যোক্তারা অংশ নেন নিজস্ব পণ্য নিয়ে। সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রিজিয়া পারভিন, শাহনাজ বেলি সহ অনেকেই। মেলার অন্যতম আকর্ষণ ছিল র্যাফেল ড্র। মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই।
এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের শাটডাউনের প্রভাবে মার্কিন ডলারের দর বুধবার 0.27% কমেছে, যা 22 বছরের সর্বোচ্চ বার্ষিক দরপতন। বিশেষজ্ঞদের মতে মার্কিন ডলারের বাজারে এই পতন আন্তর্জাতিক অর্থনীতিতে বিশেষ করে রপ্তানি ও আমদানি ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলবে। চট্টগ্রাম শহরে যানজট নিরসনে এবার বিদেশি বিনিয়োগে প্রায় 25,000 কোটি টাকা ব্যয়ে বহুল আলোচিত মনোরেল প্রকল্পের ফিল্ড সার্ভে শুরু হয়েছে। সিটি মেয়র বলেছেন, আধুনিক পরিবেশ বান্ধব মনোরেলের মাধ্যমে কানেক্টিভিটি তৈরি করে চট্টগ্রাম শহরকে যানজট মুক্ত করা হবে। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদার রিপোর্ট। চট্টগ্রাম শহরের 70 লাখ মানুষের যাতায়াত সমস্যার সমাধানে আধুনিক ও পরিবেশ বান্ধব মনোরেল বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়ায় গ্রেটার চিটাগং ইকোনমিক ফোরাম। তারা নিয়ে আসেন বিদেশি বিনিয়োগকারী আরব কন্ট্রাক্টর্স ও ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামকে। 1 জুনে চুক্তির পর এখন শুরু করা হয়েছে প্রকল্পের ফিল্ড সার্ভের কাজ। আগে মেট্রো রেল হওয়ার কথা ছিল, কিন্তু চট্টগ্রামে অপরিকল্পিতভাবে যে এলিভেটেড এক্সপ্রেসগুলো করা হয়েছে, সেজন্য এখন চট্টগ্রামে মেট্রো রেল করার স্কোপ নাই। কারণ মনোরেলই হলো একমাত্র সমাধান। ফিজিবিলিটি স্টাডি যদি 7-8 মাসে শেষ হয়, তাহলে আশা করতেছি 4-5 বছরের মধ্যে এটা প্রকল্পটা বাস্তবায়ন। টায়ারও মনোরেলের আদলে আমার এই মনোরেলটা হবে। আমার ফাইন্যান্সিং কোনো সমস্যা না, বাংলাদেশ গভর্নমেন্ট থেকে আমি 1 টাকাও নিচ্ছি না। আমার ব্যাংকিং ফ্যাসিলিটি, আমার কোম্পানি ফ্যাসিলিটি আমাকে সকল অর্থায়ন করছে। গভর্নমেন্ট অতি দ্রুত আমাকে সকল এনওসিগুলো আমাকে দিয়ে দেয়, আমি আগেই মাসে শুরু করতে চাই। সিটি মেয়র বলেছেন, চট্টগ্রাম শহরকে বাণিজ্যিক রাজধানী এবং আন্তর্জাতিক বাণিজ্যের হাব হিসেবে গড়ে তুলতে হলে যানজট ও পরিবহন সংকট উত্তরণে মনোরেলই হবে একটি আধুনিক ও পরিবেশ বান্ধব সমাধান। চট্টগ্রাম যেহেতু একটা বাণিজ্যিক রাজধানী, এটার কানেক্টিভিটির জন্য ভেরি ইম্পর্টেন্ট মনোরেল। তো আমরা মনে করি এটা যদি হয়, তাহলে চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানীর ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাবে। শহরের কালুরঘাট থেকে বিমানবন্দর, সিটি গেট থেকে ফিরিঙ্গি বাজার এবং অক্সিজেন থেকে শাহ আমানত ব্রিজ পর্যন্ত প্রায় 54 কিলোমিটার দীর্ঘ রুটে চলবে এই মনোরেল। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এর আশেপাশে অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ঢাকা ও সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। গভীর নিম্নচাপের কারণে 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। চলতি মাসের শেষের দিকে আরও একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলার সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যাসহ 3টি মামলা করেছে। খাগড়াছড়ি সদর থানায় 144 ধারা ভঙ্গ করে ভাঙচুর, দাঙ্গা সৃষ্টি ও পুলিশের উপর হামলার অভিযোগে 600 থেকে 700 অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা হয়। মামলার বাদী সদর থানার এসআই শাহরিয়ার। গুইমারা থানার হত্যাকাণ্ড ও পুলিশের উপর হামলার অভিযোগে আলাদা 2টি মামলায় অজ্ঞাত 250 থেকে 300 জনকে আসামি করা হয়েছে। গুইমারা থানার ওসি জানান, বর্তমানে উপজেলায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে আটক শয়নশীলকে 6 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে দেন। খাগড়াছড়ি সদর থানার ওসি জানান, খাগড়াছড়ির পরিস্থিতি এখন স্বাভাবিক থাকলেও 144 ধারা জারি রয়েছে। সব সড়কে যান চলাচল স্বাভাবিক, দোকানপাটও খোলা হয়েছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। ঢাকা 12 আসনে অন্তর্ভুক্ত পশ্চিম তেস্তুরি বাজার এলাকা থেকে শুরু করে ফার্মগেট পর্যন্ত বিভিন্ন শ্রেণী পেশা মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। সংক্ষিপ্ত বক্তব্যে সাইফুল আলম নীরব বলেন, নির্বাচন সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে কাজ করতে হবে।
বিশ্ব পথ শিশু দিবস উপলক্ষে চট্টগ্রামে পথ শিশুদের মাঝে শিক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ এবং শিশুদের ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি হয়েছে। লায়ন্স ক্লাব অব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন ছোটন বড়ুয়া। প্রধান ও বিশেষ অতিথি ছিলেন জেলা লায়ন্স গভর্নর লায়ন মোসলে উদ্দিন আহমেদ তপু, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী, সিনিয়র গভর্নর অ্যাডভাইজার লায়ন আদর্শ কুমার বড়ুয়া সহ বিশেষজ্ঞ চিকিৎসকরা। সে সময় ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকরা শিশুদের ক্যান্সার প্রতিরোধে নানান বিষয় তুলে ধরেন। লায়ন্স নেতৃবৃন্দ পথ শিশুদের সংগঠন নগর ফুলের সকল শিশুদের পথ শিশুর চোখের চিকিৎসা ও অপারেশন বিনামূল্যে করার ঘোষণা দেন। প্রিয় দর্শক, সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে। নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের 7 উইকেটের জয়, অভিষেক ম্যাচেই রুবায়া ঝিলিকের হাফ সেঞ্চুরি। রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে চাঁদাবাজি কমানো যাচ্ছে না বললেন অর্থ উপদেষ্টা, পণ্যমূল্য আরও বৃদ্ধির আশঙ্কা। শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান, জানালেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি। দলের মহাসচিবের পক্ষ থেকে আসতে পারে দিনক্ষণের ঘোষণা। গাজামুখী ত্রাণবাহী নৌবহর ফ্লটিলার একটি বাদে সব জাহাজ জব্দ করেছে ইসরায়েল। গ্রেটা থানবার্গ সহ মানবাধিকার কর্মীদের ফেরত পাঠানো হবে ইউরোপে। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার শেষে প্রতিমা বিসর্জন, মন্ত্রপাঠ এবং সিঁদুর খেলায় দেবীকে বিদায়। এবং রাজধানী পরিবেশ প্রতিবেশ পুনরুদ্ধারে সচেতনতা ঐক্যবদ্ধ উদ্যোগের পাশাপাশি পরিবেশ বান্ধব প্রযুক্তি নিশ্চিতের আহ্বান, নিকেতনের সবুজায়ন কর্মসূচি। প্রিয় দর্শক, এছাড়াও চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।